সব মাসের ঝাল দেখলে সব ট্রেন গাড়ি সব ঘুরে দিয়ে থাকো বন্ধ করে টাকা এগুলো সব রেন্দাস। আচ্ছা ঠিক আছে মাসের খাদ্য প্লেট তৈরি করার জন্য এগুলো সব লোক এই সেটা সেটার পড়ে আছে আমাদের যে রিপ্লেস করলে এটা স্যার ইনি ইজ দ্য প্রোপাইটার অফ রহিম ইঞ্জিনিয়ারিং সে ইনোভেটিভ লোক। আমি নিজেও গ্রহণ করি উত্তরবঙ্গের মধ্যে আমি এই হ্যালো হ্যালো কিন্তু আমার এই জায়গায় যে আমি উদ্ভাবন করি অথচ আমি মার্কেট পাচ্ছি না, আমি এই জায়গাটা কোন জায়গায় দিতে হবে সেটা আমি পাচ্ছি না। ওরা লিস্টেড হলে লিস্টেড না হলে আপনার মেশিন সাপ্লাই দিতে পারবেন, অথচ ওরা আমার কাছে কিনে দিয়েছে সাপ্লাই আপনি আর এটা জার্মানি মেশিন এবং কোরিয়া মেশিনের দাম 1.5 কোটি টাকা। আমি এটা মনে করেন 10 থেকে 15-25 লক্ষ টাকা মূল্যে আমি দিতে পারবো। প্রোডাকশন একই সব কিছু এভরিথিং এবং জৈব সার এবং মিশ্র সার দুটো একই মেশিনে হবে তৈরি, কিন্তু আমি মাপ আরও বেশি নাম বলেন আমি তারপর এই যে দেখেন বীজ বপন যন্ত্র এটা আপনার ম্যানুয়ালি কৃষকেরা এই ধান গম ভুট্টা বীজ বপন করতে পারবে। একজনে কৃষক ধরে 4টা-5টা লিভার দিতে কাছে দরকার পড়বে না, 1 বিঘাকে খুব 60 টাকার মধ্যে বীজ বপন করা যাবে মাত্র 2 স্যার একটু ওঠেন, গাড়ি ওঠেন স্যার। আর কোথাও না না স্যার, আমি এখনো যাই নাই স্যার। জি স্যার। এটা কয়শো হ্যান্ড কয় নাম্বার হ্যান্ড
মনে হচ্ছে যে সত্য করা হচ্ছে ছেলে তুলে শনিবার বাবাই প্রথম থেকে শুরু করে দিলাম নাকি আর এক দুটো গাড়ির মাঝে পুরাতন আগে যে গাড়িটা কি ছিল সেটা এই নতুন প্রজন্ম কেউ জানতো না, কিন্তু আমি এই মডেলের গাড়িটা প্রথম আবিষ্কার করি। এই গাড়ির মডেল রানী ভিক্টোরিয়ার মডেল এবং এই গাড়িটি খুব সাশ্রয় রেটে করা সম্ভব সেটা আমি তৈরি করে সবাইকে আগ্রহ সৃষ্টি করেছি। এই গাড়িটি 2 থেকে 3 লক্ষের মধ্যে করা সম্ভব এবং এই গাড়িটি আমাকে সরকারিভাবে যদি সহযোগিতা করা হয় তাহলে আমি আরও এবং এর চেয়ে উন্নত ধরনের গাড়ি আমি তৈরি করতে পারবো, কারণ আমি একজন ইঞ্জিনিয়ার। আমাকে ওয়েট থেকে রিভার্স ইঞ্জিনিয়ার পদবি দেওয়া আছে। কিন্তু বাণিজ্য মেলায় এসে আমি খুবই আনন্দিত হয়েছে এবং বাণিজ্য মেলার আয়োজককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই মেলায় এসে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ লেগেছে আমার কাছে তা হচ্ছে এই ধরনের ট্রেডিশনাল গাড়ি, যেগুলো আমরা আগে শুধু সিনেমার পর্দায় এবং স্ক্রিনে দেখতাম। এখন বগুড়াতে নিজস্ব প্রযুক্তিতে এই ধরনের গাড়ি উৎপাদন হচ্ছে। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় এবং বগুড়াতে এটা উৎপাদন হচ্ছে। এই জিনিসটা আমাকে সবচেয়ে ভালো লেগেছে যে এই ধরনের গাড়ি আমার মনে হয় যে আমরা রাজা রানীদের আমাকে দেখি। আমির হোসেন আমাদেরকে দেখানোর জন্য যে কাজটা করছে সেটা সত্যিই প্রশংসনীয়। আমি সরকারকে বলবো আমির হোসেনকে আর্থিকভাবে সহযোগিতা করা এবং তিনি যাতে এই গাড়িগুলো বাজারজাত করতে পারে তার চেষ্টা করা। ছোট
আবার যে কটা আসে যে কটা আবার ইয়ে করে এইটা খামাল দাও এটা খামাল লাগে এই উপরে খামাল দাও অসুবিধা নেই আজ ওটা শর্ট আর মাটির না শর্ট লাগে তাহলে তুই ওই সাইডে না না একটা খামাল দিই খামালের রক্ত দিয়ে নাও যাও তো এটা খামাল দেন আপনার দেন খামাল দেন খুব ছবি উঠে যায় খাটে খান এই দিয়ে ছবি দেখতে না খাটে হবে না বস এটা হলো মেইন বস এই যে এখানে কিনে ধরে রাখবে কি রাখেন রাখেন খামালে রাখেন এই যে নাম্বারটা ঘুরে ঘুরে দেখান পারে ওটা ওই পাকা ইটাত করা মনে হয়। এদিকে আছে
প্রিয় দর্শক, ফিরে আসলাম আবার আমাদের অনুষ্ঠানে এটিএন নিউজের টেক নিউজ। প্রতি সপ্তাহে আমরা হাজির হচ্ছি বিজ্ঞান এবং প্রযুক্তির নানা খবরাখবর নিয়ে। যোগাযোগ প্রযুক্তি, সেটি গাড়ি হোক, সেটি মোটরসাইকেল হোক, সেটি তথ্য প্রযুক্তির বাহন মোবাইল ফোন হোক, সবই কিন্তু মানুষকে কাছে নিয়ে আসে এবং কাছে আসার তাড়নাটা কিন্তু নানাভাবে মানুষকে প্রভাবিত করে। সেটি কোনো কোনো সময় ক্ষতির কারণও হতে পারে, সেটিতে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এবার একটি মজার খবর দেখব। আপনারা অনেকেই জানেন 2009 সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উরুক্কোযান ট্রানজিশন। এখন তারা সেটি উৎপাদনে নিয়ে যাওয়ার চিন্তা করছে, তবে তার আগে তারা অনুমতি পেয়েছে রাস্তায় চলার, অর্থাৎ গাড়ি এখন রাস্তায়ও চলবে, আকাশেও উড়বে। তবে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু এখানে পিছিয়ে নেই। বগুড়ার আমির হোসেন তিনিও চিন্তা করছেন তিনি একটি উরুক্কোযান বানাবেন। চলুন আমরা দেখি। গাড়ি চলবে আকাশপথে, না রূপকথা নয়, সত্যি। সালে পরীক্ষামূলকভাবে হলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উরুক্কো গাড়ি ট্রানজিশন। তবে নতুন খবর হলো এই গাড়ি এখন দেশটির ন্যাশনাল হাইওয়ে এবং স্থানীয় এয়ারপোর্ট ব্যবহারের অনুমতি পেয়েছে। রাস্তায় চলার অনুমতি পাওয়ার ফলে উরুক্কো গাড়ি ট্রানজিশন এখন চলতে পারবে যে কোনো সড়কে, প্রয়োজনে উড়ে গিয়ে ল্যান্ডও করতে পারবে স্থানীয় যে কোনো এয়ারপোর্টে। যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কোম্পানি টেরাফুগিয়া এই নতুন গাড়ি তৈরির সফলতার দাবি করছে। ট্রানজিশনের এই সফলতা আটলান্টিক মহাসাগর পেরিয়ে এখন বাংলাদেশের বগুড়াতেও। আমির হোসেন নামের বগুড়া শহরের মোটর ওয়ার্কশপের এক মেকানিক দাবি করছেন এমন একটা গাড়ি তৈরি করতে পারবেন তিনি, যা উঠতে পারবে 60 ফুট উঁচু দিয়ে, প্রয়োজনে চলতে পারবে রাস্তায়ও। আমার এই গাড়ি তৈরি করতে যদি আমি সেই রকম সহযোগিতা পাই তো বছরে ধরেন 1 থেকে 1.5 গাড়ি তৈরি করা। উড়াল এ গাড়ি যখন রাস্তায় চলার অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রে, তখন স্বপ্নবাজ আমির হোসেনের আশাবাদ বেড়ে গেছে আরো। তবে সমস্যা রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে। এমন উড়াল গাড়ি চলাচলের জন্য নতুন আইন করতে হবে এখন বাংলাদেশে। তবে হাল ছাড়েননি আমির, এখনো স্বপ্ন দেখেন একটু সহায়তা পেলে তিনিও এমন 1000 গাড়ি তৈরি করতে পারেন, যার পেছনে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। ইউনুস রাজু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমির হোসেনের স্বপ্ন পূরণ হোক এবং দরকার হলে সেজন্য বাংলাদেশে নতুন আইন হোক, আমরা সেই প্রত্যাশা করি। আমরা ছিলাম গাড়িতে। গাড়ির যেহেতু নতুন প্রযুক্তিগুলো কাজ করছে অনেকখানি, সেজন্য পিছিয়ে নেই মোটরসাইকেল নির্মাতারাও। সম্প্রতি বৈদ্যুতিক মোটরসাইকেলের একটি নতুন নকশা তৈরি করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW। আমরা সেই প্রতিবেদনটা এখন দেখব। প্রিয় দর্শক, ফিরে আসলাম আবার আমাদের অনুষ্ঠানে এটিএন নিউজের টেক নিউজ। প্রতি সপ্তাহে আমরা হাজির হচ্ছি বিজ্ঞান এবং প্রযুক্তির নানা খবরাখবর নিয়ে। যোগাযোগ প্রযুক্তি, সেটি গাড়ি হোক, সেটি মোটরসাইকেল হোক, সেটি তথ্য প্রযুক্তির বাহন মোবাইল ফোন হোক, সবই কিন্তু মানুষকে কাছে নিয়ে আসে এবং কাছে আসার তাড়নাটা কিন্তু নানাভাবে মানুষকে প্রভাবিত করে। সেটি কোনো কোনো সময় ক্ষতির কারণও হতে পারে, সেটিতে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এবার একটি মজার খবর দেখব। আপনারা অনেকেই জানেন 2009 সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উরুক্কোযান ট্রানজিশন। এখন তারা সেটি উৎপাদনে নিয়ে যাওয়ার চিন্তা করছে, তবে তার আগে তারা অনুমতি পেয়েছে রাস্তায় চলার, অর্থাৎ গাড়ি এখন রাস্তায়ও চলবে, আকাশেও উড়বে। তবে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু এখানে পিছিয়ে নেই। বগুড়ার আমির হোসেন তিনিও চিন্তা করছেন তিনি একটি উরুক্কোযান বানাবেন। চলুন আমরা দেখি।
গাড়ি চলবে আকাশপথে, না রূপকথা নয়, সত্যি। 2009 সালে পরীক্ষামূলকভাবে হলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উরুক্কু গাড়ি ট্রানজিশন। তবে নতুন খবর হলো এই গাড়ি এখন দেশটির ন্যাশনাল হাইওয়ে এবং স্থানীয় এয়ারপোর্ট ব্যবহারের অনুমতি পেয়েছে। রাস্তায় চলার অনুমতি পাওয়ার ফলে উরুক্কু গাড়ি ট্রানজিশন এখন চলতে পারবে যে কোনো সড়কে, প্রয়োজনে উড়ে গিয়ে ল্যান্ডও করতে পারবে স্থানীয় যে কোনো এয়ারপোর্টে। যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কোম্পানি টেরাফুগিয়া এই নতুন গাড়ি তৈরির সফলতার দাবি করছে। ট্রানজিশনের এই সফলতা আটলান্টিক মহাসাগর পেরিয়ে এখন বাংলাদেশের বগুড়াতেও। আমির হোসেন নামের বগুড়া শহরের মোটর ওয়ার্কশপের এক মেকানিক দাবি করছেন এমন একটা গাড়ি তৈরি করতে পারবেন তিনি, যা উঠতে পারবে 60 ফুট উঁচু দিয়ে, প্রয়োজনে চলতে পারবে রাস্তায়ও। আমার এই গাড়ি তৈরি করবে, যদি আমি সেই রকম সহযোগিতা পাই তো বছরে ধরেন 1 থেকে 1.5 গাড়ি তৈরি করা। উড়াল এ গাড়ি যখন রাস্তায় চলার অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রে, তখন স্বপ্নবাজ আমির হোসেনের আশাবাদ বেড়ে গেছে আরো। তবে সমস্যা রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে। এমন উড়াল গাড়ি চলাচলের জন্য নতুন আইন করতে হবে এখন বাংলাদেশে। তবে হাল ছাড়েননি আমির, এখনো স্বপ্ন দেখেন একটু সহায়তা পেলে তিনিও এমন 1000 গাড়ি তৈরি করতে পারেন, যার পেছনে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। ইউনুস রাজু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। আমির হোসেনের স্বপ্ন পূরণ হোক এবং দরকার হলে সেজন্য বাংলাদেশে নতুন আইন হোক, আমরা সেই প্রত্যাশা করি। আমরা ছিলাম গাড়িতে, গাড়ির যেহেতু নতুন প্রযুক্তিগুলো কাজ করছে অনেকখানি, সেজন্য পিছিয়ে নেই মোটরসাইকেল নির্মাতারাও। সম্প্রতি বৈদ্যুতিক মোটরসাইকেলের একটি নতুন নকশা তৈরি করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW। আমরা সেই প্রতিবেদনটা এখন দেখব। বিরতির পর আবারও স্বাগত আজকের আয়োজনে। বগুড়ার সদর উপজেলার কাটনারপাড়া এলাকার আলহাজ মোহাম্মদ আমির হোসেন পেশায় ব্যবসায়ী, নেশায় পুরোদস্তুর একজন ইঞ্জিনিয়ার। নিজের মেধা, শ্রম আর কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে কারখানায় তৈরি করেছেন ইঞ্জিনবিহীন গাড়ি, যা আধুনিক প্রযুক্তির উন্নয়নে আমাদের দেশে প্রথম আবিষ্কার। কামরুজ্জামানের গবেষণায় আমির হোসেনের এই সাফল্যের কথা তুলে ধরছেন আবু সেলিম। বগুড়া শহরের কাটনার পাড়ার আলহাজ মোহাম্মদ আমির হোসেন নিজের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করেছেন ইঞ্জিনবিহীন গাড়ি। এই গাড়ি চালাতে কোনো প্রকার জ্বালানির প্রয়োজন হয় না। কম খরচে সাধারণ মানুষের কাছে কিভাবে গাড়ি পৌঁছে দেয়া যায়, এই চিন্তা থেকেই আমির হোসেনের এই প্রচেষ্টা। এই গাড়িটা আমি তৈরি করলাম এই কারণে যে আমাদের দেশ গরিব, আমরা ইঞ্জিন তৈরি করা সম্ভব না এবং অনেক উন্নত দেশই ইঞ্জিন তৈরি করতে পারে না। এই গাড়িটির ইঞ্জিন ছাড়া ইলেকট্রনিক্স টারবাইন, আপনার গাড়ি চলবে, চার্জ হবে, শুধু একটা কার্বন আপনার 8 ঘন্টা পর পর চেঞ্জ করতে হবে। এটা কার্বনের দাম 15 থেকে 20 টাকা। এটা আর কোনো খরচ নাই, কোনো জ্বালানি না, তেল, মোবিল, গ্যাস কোনো কিছু লাগবে না। গাড়ি 60 থেকে 80 কিলো গতিবেগে চলবে। ইঞ্জিনবিহীন এই গাড়ি কবে নাগাদ মানুষের হাতে পৌঁছাবে, এমন প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, গাড়ি কারখানা অলরেডি আমার শেষ প্রান্তে এবং আমি সামনে ডিসেম্বরের পর থেকে গাড়ি উৎপাদন শুরু করব বাণিজ্যিকভাবে আর কি। আমার গাড়িটির রেট আছে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা পর্যন্ত। আমির হোসেনের নতুন আবিষ্কার বাতাস চালিত মোটরযান। সম্পূর্ণ জ্বালানিবিহীন বাতাস নির্ভর এই মোটরযান সম্পর্কে তিনি জানালেন, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আমি গবেষণা চালাইছি এবং
গবেষণার শেষ প্রান্তে আমি টেস্ট করে ফেলাইছি এবং এটা গাড়ি ফিনিশিংও শেষ প্রান্তে, প্রায় 80% কাজ শেষ। আমি এই গাড়িটি সম্পূর্ণটাই ইলেকট্রনিক্স টারবাইন না, এটা ইয়ার টারবাইন, এটা বাতাস চালিত, প্রাকৃতিক বাতাস ধারণ করে এটা গাড়িটি চলবে আর কি। এই গাড়িটি আপনার ধরেন 25টি ফেনিয়াম দ্বারা এটা মূলত টারবাইনটা আমি তৈরি করছি এবং সাকসেসফুল। এটা শুধু গাড়ি হবে না, এটা আপনার জেনারেটরও চালানো যাবে। এই যে স্বল্প শিক্ষিত এই আমির হোসেনকে সার্বিক সহযোগিতা প্রদান করা গেলে একদিকে নতুন নতুন আবিষ্কারে উপকৃত হবে দেশ, অন্যদিকে গাড়ি আমদানি রোধ সহ জ্বালানি আমদানিও কমে যাবে অনেকাংশে। ফলে দেশ এগিয়ে যাবে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে। শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 29 চৈত্র 1420 বাংলা, 12 এপ্রিল 2014 শনিবার। ছুটির দ্বিতীয় দিন, তবে এই সপ্তাহে আরও একটি ছুটির দিন রয়েছে এবং সেটার জন্য আর মাত্র একটি দিনের অপেক্ষা। তো আজকের দিনটি আপনাদের সুন্দর হোক, আর সকালটাকে রাঙিয়ে তোলার জন্য তো অবশ্যই হাজির হয়ে গিয়েছি আমরা দুজন, প্রতিদিনের মতোই দুজন অতিথির সাথে কথা বলবো 2 ঘন্টা জুড়ে। রয়েছে আমি অদিতি এবং আমি কিবরিয়া রয়েছি, এবং যে দিনটির কথা অদিতি শুরুতে বলছিল সে দিনটি নিয়ে আমরা মোটামুটি 7 দিন যাবত কথাবার্তা বলছি এবং অদিতি বেশি বেশি বলছি, আমি ঠিক জানি না কেমন। কেনাকাটা শেষ? আমি খুব আনন্দে আছি। কেনাকাটাটাই তো মূল আনন্দ, না তাই না? কেনাকাটার পরে আসলে যেটা হয় ঘোরাঘুরি, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমাদের এখনকার যে ওয়েদারটা যদি লক্ষ্য করেন, খুব বেশি টেম্পারেচার কিন্তু না, খুব বেশি গরম কিন্তু না, এবং যদি তার আগে আজকালকার মধ্যে একটু বৃষ্টি হয়ে যায় তাহলে আমার মনে হয় পহেলা বৈশাখটাকে সেটা ভীষণ সৌভাগ্য হবে আসলে। রাইট, পহেলা বৈশাখ আসুক তার আপন ঢঙে, আর রাঙা সকাল শুরু হয়ে গেছে। রাঙা সকাল শুরু হওয়ার মানেই হচ্ছে রাঙা মানুষের জীবনের গল্প। আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। পুরো 2 ঘন্টা জুড়ে 2 জন মানুষ থাকবেন যাদের জীবনের গল্প উঠে আসবে রাঙার সকালে। প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন যন্ত্রকৌশলী আমির হোসেন। চলুন আমরা তাকে শুভ সকাল জানি। স্যার, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি তো বগুড়াতেই থাকেন মূলত, জি, এবং ঢাকাতে এসেছেন, সেই সুবাদে আপনাকে আমরা রাঙা সকালে পেয়ে গেলাম। এবং আপনার সম্পর্কে আমাদের কৌতূহলের অনেক অনেক কিছু, কারণ একজন মানুষ কৃষি নিয়ে এত গবেষণা করছেন এবং তবে একের পর এক কৃষির উপর যন্ত্র আবিষ্কার করে যাচ্ছেন। এটার ইতিহাস আমরা জানবো, তবে তার আগে একটু শৈশবটা নিয়ে জানতে চাই। শৈশবটা কোথায় কেটেছে? আমাদের শৈশবটা এই কাজের মধ্যে, আমরা জন্মের পর থেকেই আমরা মনোযোগী হয়ে কাজের। আমার বাবার করার নির্দেশ ছিল, আমরা 7 ভাই 1 বোন, তো সবারই কাজের উপর মনোযোগী করার জন্য একটা আদেশ দিয়ে দিয়েছে যে লেখাপড়ার ফাঁকে 2 ঘন্টা করে কাজ শেখার নিয়ম ছিল। যে শিখবে না 2 ঘন্টা করে বসবে, 2 ঘন্টা করে কাজ শেখার নিয়ম ছিল। বিভিন্ন কাজ, কেউ পিস্টন, কেউ ডায়নামা, কেউ লাইনার পিস্টন তৈরি করা, এরকম বিভিন্ন কাজের মনোযোগী দেওয়ার জন্য, এবং যাই বেশি কাজে করবে তাকে পুরস্কৃত করা হতো, এবং যে কাজে অ্যাবসেন্ট থাকবে তাকে 5-6টা করে হাতে ব্যান্ড মারা হতো। এই ভয়ে আমরা সবাই কাজে মনোযোগী হই এবং কাজ শিখি। জি, বগুড়াতেই তো আপনি ছোটবেলা থেকেই আছেন? জি, ছোটবেলা। তো ছোটবেলায় আপনি বগুড়া শহরেই থাকতেন কি? হ্যাঁ, বগুড়া শহরেই। আমি কাজের উপরে আমার মূলত নেশা, নতুন নতুন জিনিস আবিষ্কারের ইয়েতে আমি ছোটাছুটি করতাম, যে এখন দেশে কৃষকের মাঝে কি জিনিসটা দিলে মানে কৃষকের যান্ত্রিকরণ করা যাবে এবং উৎপাদন কৃষককে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সঙ্গে। একটু যদি যোগ করি স্যার, সেটা হচ্ছে যে শৈশব, লাইক যে সময়টাতে যন্ত্র বুঝতেন না আপনি, হ্যাঁ, এবং আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার সম্পর্কে, যে এই যন্ত্রগুলো নিয়ে আপনি কথা বলছেন, সেগুলোর সাথে আপনার বাবা বা আপনার দাদা এই আমল থেকে ব্যাপারটা চলে এসেছে কিছুটা হলো, তাই কি? এটা তো 1880 সাল থেকে আমার দাদা প্রথম যখন ইয়ে ছিল তখন কামারি, তখন তো আপনার ধরেন ইয়ের যুগ ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, ঘোড়ার গাড়ি শুধু মাঠে রাস্তায় চলতো। তো এর পাশাপাশি 2-1টা আপনার মোটর যান চলতো এই পর্যন্ত। তো যখন ঘোড়া গাড়ি চলতো তখন যারা প্রযুক্তিবিদ তখনকার সময়, তাদের প্রাথমিক স্কুলই ছিল এই কামারশালা থেকে শিক্ষাদান করা। তো আমার বাবা যখন বয়স ছিল ওই রকম কিশোর পর্যায়ে, তখন ওই দাদার কারখানায় কাজ শিখতো, আর 1 বেলা করে ওই ঘোড়া গাড়ি চালিয়ে ইয়ে করতো। কিন্তু ওই ঘোড়া গাড়ি যখন যায়, পাশে হয়তো 2-1টা মোটর গাড়ি যায়, তখন আব্বা বলতো যে এই গাড়ি
একদিন আমাদের এই ইয়ে দখল করে নেবে। কারণ এই যে জিজ্ঞেস করেছে যে এই গাড়িটা যে যাচ্ছে, আমরা তো যাচ্ছি ঘোড়া টানে নিয়ে যাচ্ছে, কিন্তু এই গাড়িকে কে টানে নিয়ে যাচ্ছে, এটা তো একটা বিশাল ব্যাপার। তখন উনি বলে যে তুমি একদিন ভালো কৌশলী হবে, তোমার যে জ্ঞান গরিমা, তখন জেদ ধরে যে ওই গাড়ি যে জায়গায় থাকে আমি দেখতে যাব। আচ্ছা আচ্ছা। তখন তাকে এমন জেদ ধরে যে বাধ্য হয়ে নিয়ে যায় ডিসি বাংলায়। সেখানে কলকাতা থেকে তখন মেকানিক্সরা আসে ওই গাড়িটা মেরামতের কাজ করত। তখন তো বাংলাদেশে এরকম কোনো ইয়ে ছিল না, ওয়ার্কশপও ছিল না, এরকম জ্ঞান গরিমের লোকও ছিল না। তো ওই তখন আব্বা যায় ওই গাড়ি রিপেয়ারিং কাজগুলো দেখতো এবং শেখার আগ্রহ তখন ইয়ে আছে যে এটাই আমার শিখতে হবে, কারণ ভবিষ্যতে এটাই রাস্তা দখল করে নেবে। তখন সে কলকাতা পর্যন্ত যেত, যায় এই গাড়ির কাজগুলো বিভিন্ন লেদ ওয়ার্কশপে, লেদ মেশিনটা কি ওই গাড়ির পার্টস যে তৈরি হয় সেটা তার জানা ছিল না। তখন ওই মেশিনগুলো দেখছে এবং সেটার কোনো কেনার কোনো সমর্থন ছিল না। আমরা বাবা দেখে প্রায় যেত এবং আসতো এবং বলছে যে আমার এভাবে হবে না, আমার একটা নিজস্ব ওয়ার্কশপ দিতে হবে। এই সে নিজে তখন একটা ছোট্ট ওয়ার্কশপ দেয়, যেটা নিউ মার্কেট এখন বগুড়ার আছে, সেই জায়গাতে 2 শতকের উপরে একটা কারখানা গড়ে তোলে। সন ছিল 1940 সাল, মানে ব্রিটিশ আমল। হ্যাঁ, ব্রিটিশ আমলের কাহিনী। তখন উনি কারখানাটা ওখানে দিয়ে কলকাতায় মাঝে মাঝে যায় যে এই মেশিনটা আমার দরকার, তাহলে আমি এই গাড়ির যন্ত্রাংশ বিভিন্ন কৌশল তৈরি করতে পারবো। জি, ঠিক এই জায়গাটা থেকেই আমরা ফিরবো, তবে তার আগে আপনার সম্পর্কে আমরা অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একটু ছোট করে বলতে চাই। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমির হোসেন, যিনি একজন সৃষ্টিশীল ব্যক্তি। বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সস্তা টেকসই কৃষি যন্ত্রপাতি সহ নানা ধরনের যন্ত্র উদ্ভাবনে 3 দশক ধরে কাজ করে যাচ্ছেন তিনি। নিত্য নতুন যন্ত্র আবিষ্কার করে দেশ বিদেশ থেকে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের কৃষিকে উন্নত দেশের মতো সম্পূর্ণ যান্ত্রিকীকরণে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন নতুন কৃষি যন্ত্র উদ্ভাবন করে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত 60টির মতো কৃষি যন্ত্র উদ্ভাবন করেছেন। শুধু কৃষি যন্ত্র আবিষ্কারেই নিজেকে আটকে রাখেননি, তার গবেষণায় উদ্ভাবিত হয়েছে তেল গ্যাস ছাড়াই পরিচালিত পরিবেশ বান্ধব গাড়ির মডেল। এর আগে 2004 সালে 100 বছর আগে রানী ভিক্টোরিয়ার এবং 1937 সালে হিটলারের ব্যবহৃত গাড়ির আদলে গাড়ি বানিয়েছেন। 2011 সালে কৃষি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক কৃষি পদক পান আমির হোসেন। প্রতিভার স্বীকৃতি হিসেবে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি থেকে তাকে যন্ত্রকৌশলীর খেতাব দেওয়া হয়। একেবারেই ব্যতিক্রম। বুঝতে পারলাম যে জেনেটিক্যালি পাওয়া, এটা বাবার মধ্যে এই ধরনের ছিল, তারপরে ছেলেরা পেয়েছে। বাবা তারপরে কি করলেন? তারপরে ওখান থেকে আসে লোহার লোকতুর কিনে লেদের দাম শুনলো, কিন্তু সেই দামটা খুব উচ্চ মূল্য, আমার বাবার কেনার মতো সমর্থন ছিল না। কিন্তু তার সাহস এবং ইয়ে দেখে মানে সবাই অবাক যে ওই মেশিনটাই কিনবে। দাদা এসে বলে যে টাকা দাও, আমি মেশিন কিনবো, কি ভালো মন্দ। তো কোনো দিক থেকে যখন সাড়া না পায় তখন উনি চলে যায়, যে লোহা লুটকুট কলকাতা থেকে কিনে নিয়ে এসে এবং ওই আদলেই লেটটা তৈরি করে। এবং তখন তো কারেন্টের যুগ ছিল না, তখন হাত দিয়ে ডকসকটা ঘুরানোর ব্যবস্থা করছে এবং বগুড়া সহ আশেপাশে যেগুলো জেলা ছিল ওখান থেকে তখন ইংল্যান্ড এবং জার্মানি আপনার ইয়ে ছিল, ধান বানার মেশিন ছিল অটো কেরোসিন চালিত। তখন ওই মেশিনের শ্যালো মেশিনের আর কি ওই পিয়ার পার্টসগুলো তখন আমাদের কারখানায় তৈরি হতো এবং আব্বা সেটা তৈরি করতো, পিস্টন, লাইনার, গজন পিন, বুশ বিভিন্ন। এবং এর মধ্যে ওই গাড়ির কাজগুলো তখন আসা শুরু হয়ে। এবং একটু আগে আপনি শুরুতে যেভাবে বলেছিলেন যে বাবা 7 জনকে বলতো 2 ঘন্টা করে কাজ করতে হবে, আলটিমেটলি এই কারখানাতে এই কাজগুলোর কথা আপনি বলছিলেন। যাই হোক, মোটামুটি আমরা ইতিহাস পেয়ে গিয়েছি, আমরা এখান থেকে শুরু করব। ছোট্ট একটা বিরতি আছে। দর্শক, একটু পরেই ফিরে আসছি, সাথে থাকবেন আশা করছি। মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের। আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন যন্ত্র কৌশলী আমির হোসেন। চলে যাচ্ছে অতিথির কাছে। স্যার, বিরতির সময় আমরা বেশ কিছু যন্ত্রের কথা শুনছিলাম এবং খুব অবাক হচ্ছিলাম। সেই যন্ত্রগুলোর কথা আমরা একে একে শুনবো। এই যে আপনি ছোটবেলা থেকেই বাবার সাথে কাজ শিখছেন বা তার ওয়ার্কশপটিতে সময় দিচ্ছেন, এতে করে একদম ছোটবেলা থেকেই তো আবিষ্কারের একটা নেশা আপনার মধ্যে হয়েছে। তো প্রথম আবিষ্কার কি ছিল বা কৃষি যন্ত্রপাতির ব্যাপারে আগ্রহটাই বা কেন হলো? প্রথম আমার ছিল এই যে বাংলাদেশে যে মিৎসুবিশি, ইয়ামাহা, কোবোটা, বিভিন্ন ইঞ্জিল,
কৃষকের মাঝে লোন হিসেবে ব্যাংক লোন হিসেবে বরাদ্দ করা হয় এবং সেগুলোর পেয়ার পার্টসগুলো খুব উচ্চ মূল্য ছিল। যেমন লাইনার পিস্টনটা ছিল খুব কৃষকের জন্য মানে খুব কষ্ট হতো কেনা। তখন আমি চিন্তা করলাম যে এই পার্টসটা তৈরি করা যায় কিনা। আব্বাকে বারবার তাগাদা দিতাম যে এটা করার ব্যবস্থা করেন, কারণ এ সামান্য একটা লাইনারের দাম 2500 টাকা সেই সময় এবং পিস্টনের দাম ছিল 1500-1600। তো আব্বা হাসতো আর কি। আমি করে আমি তৈরি করব কিভাবে। আমি তখন ওই পুরানা লাইনার পিস্টন একটা জোগাড় করে ভাঙড়ি দোকান থেকে এটাকে আমি ডাইস করি। ডাইস করে সেটা আমি আমাদের ঢালাই কারখানা ছিল, লেদের ওয়ার্কশপ ছিল, আমি ঢালাই করে সেটা বানাই এবং পুরোনো ইঞ্জিন রিপেয়ারিংয়ের অবস্থায় ছিল সেটাতেই আমি সেট করি। করে আব্বাকে বলি যে এটা এখন স্টার্ট দেন, কীরকম হয় দেখা যাক। তখন ওটা স্টার্ট দিয়ে চালু করে আমরা দীর্ঘ দিনের সাথে ওটাকে টেস্ট করছি যে হিট হয় কিংবা কোনো সমস্যা হয় কি না, ফাটা যায় এরকম। তো দেখলাম যে না, কোনো সমস্যা নেই। তখন আব্বা তো আমাকে বুকে জোরে বাহবা দিল। তখন আমি পর্যায়ক্রমে এটা আমরা তৈরি করা শুরু করলাম এবং এমন ব্যাপক চাহিদা যে সারা বাংলাদেশ তখন এটা চাহিদা। তখন আমি আরো সব যে তখন তো ঢালাই কারখানা হাতে গোনা কয়েকটা ছিল, ঢালাই কারখানাগুলো কন্ট্যাক্ট করলাম। আমাদের কারখানা বাদ দিয়েও আরো কন্ট্যাক্ট করে দিন রাত ওটা প্রোডাকশন করি। কেমন খরচ পড়তো এই যে বিদেশি মানে ইন্ডিয়ান কোম্পানিগুলো যে এত দাম দিয়ে কিনতে হতো, আপনারটাতে কেমন খরচ? আমার দাম পড়তো ধরেন 250 টাকা। 250 আর 2500? 250 টাকা। আমি 300-350 টাকা মার্কেটে সেল করি। পিস্টনের দাম ছিল ধরেন 120 টাকা, 150 টাকা খরচ পড়তো, সেটা 200 টাকা এরকম ভাবে কৃষকের মাঝে। তখন তো কৃষক ওটা লুপে নিচ্ছে যে এটা তো আমাদের দেশীয় সম্পদ এবং জিনিস ভালো, গ্যারান্টি 1 সিজন 2 সিজন চলে যায়, কোনো সমস্যা না। তখন এটা চাহিদা হয়ে গেল সারা বাংলাদেশ। আমরা দিতে পারতাম না আর কি, রাত দিন কাজ করে সেগুলো সাপ্লাই দেওয়া হলো, যেটা এখন বাংলাদেশে সুনামের সঙ্গে চলছে। এটা কিন্তু আমারই আবিষ্কার সেই সময় থেকে। এরপর আমি দেখলাম যে থেসার মেশিনে ধান মাড়াই করা হতো, চোখে ওটা উষ্টে আসে, চোখের পাতা কিংবা চোখ নষ্ট হয় এরকম নজির দেখা গেছে। তখন আমি চিন্তা করলাম যে এই মেশিনটা মানুষের উপযোগী না। তখন আমি ধান মাড়াই মেশিন অটো, মানে ধানের কাটা গাছ সম্পূর্ণ ঢুকে দেবে, ঝাড়া মাড়াই হয়ে হয়ে যাবে, সেটা খুব চাহিদা হয়ে গেল এবং সারা বাংলাদেশ এটা সমাদিত হয়ে গেল। এরপর ভুট্টা দেখা যায় যে অনেক মহিলারা কাজের বিনিময়ে ভুট্টাগুলো ওই ভুট্টার ইয়ের থেকে ছড়াই নিত। এতে হচ্ছে লোকের আঁশটাগুলো নষ্ট হয়ে যায়। আমি দেখে তো ওরা টাকার ইয়েতে ওটা মনেই করতো না যে ওনার যে ক্ষতি হচ্ছে ওটা চিন্তা করতো না। অত অভাবী পরিবার তো ওরা ওটা দিয়ে উপার্জনের একটা ইয়ে বললো। তো আমি বললাম না, এটা তো হয় না। তখন আমি ভুট্টা মারা একটা হ্যান্ড ইয়ে করে 600 টাকা দাম দিয়ে দিলাম। সবাই ওটা নিয়ে খুব উপকৃত হলো। পরবর্তীতে আমি এটা অটো করে দিলাম যে একবারে ভুট্টা বস্তা দিয়ে ঢালে দিবি, ঝাড়াই মারাই হয়ে প্যাকেট হবে। এটাও সারা বাংলাদেশ সমাদিত। এইভাবে আমি জমি নিড়ানি, বীজ বপন যন্ত্র সহ কৃষি যন্ত্রপাতি এবং দেখলাম যে বিশ্ব রোডে একটা মেশিন কোরিয়ানরা 1991 সালে আমাদের দেশে কাজের জন্য আসে। তখন দেখলাম যে ওখানে ইট এবং পাথর দিলে কুচি কুচি হয়ে বাড়াচ্ছে। আমি দেখলাম যে মহিলারা, ছোট বাচ্চারা হাত দিয়ে হাতুড়ি দিয়ে ভাঙে, হাতের নখ নষ্ট হয়ে যায়, কাটে যায়। তখন আমি চিন্তা করি এই মেশিনটা দরকার আমাদের দেশে। আমি এই মেশিনটা আবিষ্কার করি। অনলি আমার 40,000 টাকা খরচ হয়। এটা আমি বিক্রি করছি প্রথমে 60-80 হাজার এবং এখন যেটা আমি শত মেশিন অবশ্য সারা বাংলাদেশ সাপ্লাই দিয়েছি। এটা অনুকরণ করে সব ডিস্ট্রিক্টে আবার সেটা তৈরি হয়। এখন যেটা আপনারা দেখিচ্ছেন ইট এবং পাথর ভাঙা মেশিন, এটা আসলে আপনার আবিষ্কার? এটা আমার আবিষ্কার। তারপরে আমি তৈরি করি ইট তৈরি মেশিন, যেটা চীনে এবং কোরিয়ার প্রায় 1 কোটি 1.5 কোটি টাকার দাম। তখন এটা আমার তৈরি করতে লাগছে 20,000, মিনি করে আমি যখন তৈরি করি আমার 3.5 থেকে 4 লক্ষ টাকা তৈরি খরচ পড়ে। ওটা আমি 5-6 লাখ টাকা করে বিক্রি করি। এইভাবে এটা আরো মিনি করছে। এখন পরিবেশ বান্ধব, জমির উর্বর মাটি নষ্ট না করে পুকুরের, নদীর, খাল বিলের মাটি দিয়ে ইটটা তৈরি করা সম্ভব এবং এটা প্রতিটা ভাষায় জনপ্রিয় হয়ে গেছে সারা বাংলাদেশ। আমি এটা 2004 সালে উদ্ভাবন করি, বড় এবং ছোট দুটা মেশিনই, এবং খুব সুনামের সহিত চলছে। ইটের ভাটার ক্ষেত্রে একটা আমরা ব্যাপার দেখি যে এটা খুব ধোঁয়া নির্গত হয়। এখন যেটা আমি করছি আমার পরিবেশ বান্ধব এবং 1 বিঘার উপরে এই ভাটাটা, যেটা বিদেশে হয়ে থাকে, বিদেশে কিন্তু আপনি ইট ভাটা চোখে পড়বে না, সেটা একদম ঘরের মধ্যে কাজ হচ্ছে। সেটাও আমার এটা করে ফেলেছি যে এই ইট ভাটাগুলো এইভাবে করা 1 বিঘার উপর অনলি, এবং সারা বছর
এবং সারা 12 ঘন্টায় 20,000 করে ইট পুড়ে বাড়াবে 1 নম্বর। এই একটা প্রযুক্তি এটা করায় ফেলেছে। এবং এটার পাশাপাশি ধরেন এই যে আমাদের দেশে কৃষি এই ফসল ছিল সোনালী আঁশ বলে আমাকে কিন্তু সেটা হারিয়ে গেছে আর কি। কিন্তু এই মেশিনটা আমি চিন্তা করলাম যে পাটটা সদ্য পাট গাছ কাটে অটো মেশিনে দিলে পাট ছিল আলাদা হয়ে যাবে, সিনুটা আলাদা হয়ে যাবে। এবং এখান থেকে আরেকটা আপনি করতে পারেন, এই সিনুরটাকে আবার ক্রাশ করে পাটের শিনটা বলে, পাটকাঠি যাকে বলে, ওটা আপনার ক্রাশার মেশিনে দিয়ে আপনার করে পাটিস বানাতে পারবেন, যেটা খুব অল্প টাকা দিয়ে করা সম্ভব। এরপর আমি দেখলাম যে ধানের কুড়া থেকে তেল তৈরি করা। আমার মনে হয় যে আমরা একদম ধারাবাহিকভাবে যাচ্ছি, এই লিস্ট তো অনেক লম্বা। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি তাহলে মাঝখানে। আচ্ছা ঠিক আছে দর্শক, ফিরবো বিরতির পর। আমরা শুনছিলাম যন্ত্র কৌশলী আমির হোসেনের জাদুর গল্প। ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আমরা ফিরে এসেছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আমাদের সঙ্গে রয়েছেন যন্ত্র কৌশলী আমির হোসেন। যন্ত্র কৌশলী বললে আসলে ভুল হবে, এতগুলো যন্ত্র যার আবিষ্কার, এবং এই যন্ত্রগুলো আমরা হাটে মাঠে ঘাটে দেখতে পাই, কিন্তু কে আবিষ্কার করেছে জানি না। কিন্তু আজকে আমার মনে হয় রাঙা সকালে দর্শকদের একটা মোটামুটি সৌভাগ্য যে জানা হয়ে যাচ্ছে এর আবিষ্কারককে। হ্যাঁ, যেখানটাতে ছিলাম আমরা, ধানের কুড়া থেকে তেল তৈরি করার এটা একটা আধুনিক মেশিন। এরপর পাম অয়েল, আমাদের দেশে লক্ষ লক্ষ পাম অয়েলের গাছ চাষ হয়ে গেছে এবং কৃষকেরা হতভম্ব হয়ে গেছে যে এটার যে ফলটা এটা আমরা কিভাবে পাইতে পারি, তেল উৎপাদন করতে পারি, এই সম্বন্ধে তাদের কোনো জানা নাই। তখন আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে এলাকায় গেলাম, তাদের সাথে সাক্ষাৎ করলাম যে এই ফলটা তো আমাদের খুব সম্ভাবনীয় ফল, এই আবারটা এটা যদি পাম চাষ করতে পারি, পাম ফল তেল যদি উৎপাদন করতে পারি, তাহলে আর এই যে ধরেন বিদেশ থেকে যে পাম তেলগুলো আমদানি করে এটা আর লাগবে না, এবং আমরাই তো এখন রপ্তানি করতে পারবো। তো বিষয়টা দেখলাম যে আসলে লক্ষ লক্ষ গাছ আবাদ হয়ে গেছে এবং ফল চলে আসছে। তখন আমি এসে পাম মেশিন তৈরি করলাম। এবং এই পাম অয়েল সম্পর্কে একটা প্রশ্ন আছে আমার। এই যে লক্ষ লক্ষ পাম গাছের কথা আপনি বলছেন, সেগুলো আবাদ হয়েছে বলতে কেউ কি মানে কৃষকরা কি এটা পরিকল্পনা করে করেছেন যে পাম অয়েল উৎপাদন করতে হবে সেই জন্য? কারণ পাম গাছ তো বোধহয়, পাম গাছ কি আমাদের দেশীয় গাছ? না, দেশীয় না, এটা মালয়েশিয়া থেকে চীন বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। এবং বাংলাদেশে পাম চাষ উপযোগী, আবহাওয়া উপযোগী, এই জন্য বিভিন্ন এনজিও ভিত্তিক তারা নিয়ে এসে চাষিদের মাঝে বরাদ্দ দিয়ে দিছে। কিন্তু বিষয়টা হচ্ছে ওরা মাঝখানে আর নাই, হেরে গেছে। ওদেরকে পাম চাষের পরিচর্যার নিয়ম কানুন পদ্ধতি এগুলো তো শিক্ষা দেয় নাই, গাছটা শুধু বিক্রি করে আর তারপর এখানে আর তার কোনো সম্মান নাই। পরিকল্পনার অভাব, মানে পাম গাছ নিয়ে আসা হয়েছে, কৃষকদেরকে পাম চাষ করতে বলা হচ্ছে, কিন্তু পাম অয়েল করার মতো না, এবং কৃষি অধিদপ্তরেরও কোনো মানে ভ্রুক্ষেপ নাই। তখন আমি ওটা দেখে বললাম যে আপনারা ডালগুলো কাটা দেন এবং পরিচর্যার নিয়ম কানুন বুক লিস্ট দিলাম। এটা আমি অনেক গবেষণা করে বিভিন্ন ইয়ের থেকে কালেকশন করছি, সেটা ওদেরকে দিলাম, এইভাবে দেন, ফল বাড়াচ্ছে, সব ঠিক আছে, এখনো পাকে নাই, পাকার পরে আমার যন্ত্রগুলো আপনাদের মাঝে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তখন ওরা মহা খুশি এবং আমাকে মেসেজ বিভিন্ন দিয়ে, মানে ওরা মনে হচ্ছে একটা পায়ে গেল যে এতদিন মানে যে এরকম ছেলের যে পিতা অভাবে যে এরকম অবস্থা হয়, ওই অবস্থায় অনেকে কান্দে ভরে আমাকে সাপটে ধরে যে ভাই এত লক্ষ টাকা আমি ব্যয় করে ফেলাচ্ছি, কিন্তু আমার এই ফলের কি হোক। আমি কোনো চিন্তা করবো না ইনশাআল্লাহ আপনার, এবং আমি 3-4 রকমের মেশিন তৈরি করে ফেলাইছি যাতে সবাই কিনতে পারে। তো এই একটা দিক। এরপরে দেখলাম যে সুগার বিটটা অনেক দেশে অনেক ডিস্ট্রিক্টে ফল হয়ে গেছে, অলরেডি চাষাবাদ হচ্ছে। তো আমাদের যে কুশেরের যে যারা চাষি, এরা দীর্ঘদিন লাগে ওই জমিতে কুশার চাষ করতে এবং জমিটা বন্ধ হয়ে থাকে, অন্য ফল আখটা আর কি। তো এটা একটা দিক, তারা লাভবান কম হয়। তো আমি তখন চিন্তা করলাম এই সুগার বিট থেকে তো চিনি সহজে এবং গুড় উৎপাদন করা সম্ভব, এবং এটার মেশিন অলরেডি আমি করে ফেলাইছি, যেটা কৃষকেরা সহজে এই গুড় এবং চিনি উৎপাদন করতে পারবে ঘরে ঘরে। তাহলে আমাদের এই চিনিগুলো বিদেশেও রপ্তানি করতে পারবো, এবং এই জিনিসগুলো আমার মাথায় রেখে এবং আরো উন্নত ধরনের কিছু জিনিস তৈরি করার কাজে হাত দিছি নিজে। এটা আমি কারোর সহযোগিতা না কিছু নাই। দেশের আমাদের যে দেশটা অনেক পিছিয়ে পড়ে আছে, আধুনিক যেগুলো দেশগুলো, যে ওদিকে তাকালে আমরা মনে হয় যে অনেক পিছিয়ে পড়ে আছি। কিন্তু আমি মনে করি যে আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশ, চীন, কোরিয়া
জাপানের সাথে কৃষকের চলে যাবে আর লড়াই কি। করবে, নিঃসন্দেহে লড়াই করবে। আমরা তো সেটাই বিশ্বাস করতে চাই। এবং যখন এভাবে চিন্তা করি যে দেশটা এত ছোট, 16 কোটি মানুষ এখানে বসবাস করে, অথচ মাটি কত উর্বর। আপনি চিন্তা করে দেখুন যে তাদের খাদ্য যোগান দিচ্ছে এই ছোট্ট একটা দেশ। শুধুমাত্র আমরা যদি পরিকল্পনা করে এগোতে পারি তাহলে ভবিষ্যতে আমরা আমাদের দেশ থেকে খাদ্য রপ্তানি করতে পারবো, সেটাই আমরা বিশ্বাস করি। কিন্তু যখন প্রোফাইলে আপনার সম্পর্কে বলছিলাম তখন ওখানে বললাম যে সেই প্রাচীন আমলে হিটলারের গাড়ির মডেল এবং একই সাথে রানী ভিক্টোরিয়ার গাড়ির মডেল, এইগুলো গাড়ি উদ্ভাবন করা এটা আমার আসলে চিন্তা ভাবনা ছিল না, কিন্তু একদিন আমি ওই রানী ভিক্টোরিয়া গাড়িটা দেখে আমার মনে হলো যে এই গাড়িটা তৈরি করা দরকার। কারণ এখনকার প্রজন্ম যে ছেলেপেলে এরা কোনোদিন দেখেনি যে এই গাড়িটা রানী ভিক্টোরিয়ার গাড়িটা কীরকম ছিল। তখন এর গাড়ির চাকাগুলো সাইকেলের স্পোক দিয়ে তৈরি করা, ভাইব্রেশন হতো, এবং রানী ওই গাড়িটা এখন তো কাজেই ওই গাড়ি নিয়ে বেরোতো। তো তখন আমি চিন্তা এই গাড়িটা বানাবো। তো আমার বানাতে বেশি পয়সা লাগেনি, আমি 2 লক্ষ টাকার মধ্যে ওই গাড়িটা তৈরি করছি ইঞ্জিন সহ, এবং 80 কিলো গতিবেগে গাড়িটা চালানো যায়। এখন আমি বিভিন্ন রাস্তায় চালাই এবং সবাই অবাকভাবে দেখে যে এই গাড়িটা। এবং আমি বাণিজ্য মেলা ওই গাড়িটা তুলেছি, যেটা আপনার মিডিয়াতে দেখতে পারেন। এবং এর আদলে আমি ওইতে পুলিয়ান একাডেমিতে মেলা হয় জাতীয়ভাবে, সেটা বিভিন্ন দেশের স্টলও ছিল। তো ওখানে স্বরাষ্ট্র সচিব এবং জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ডক্টর তামিম সাহেব উনি ছিলেন, আরও সব আসছিলেন। আর সে গাড়িটা দেখে খুব খুশি হলেন। এবং ওই সময় জাপানের এক কোম্পানির, টয়োটা কোম্পানির ম্যানেজার বাংলাদেশে কালেকশনে আসছে। তখন ওই গাড়ির কথা শুনে ওই বগুড়ায় গেছে উনি, যে দেখার পরে যাই হোক স্বরাষ্ট্র সচিব এবং ডক্টর তামিম স্যার বললেন যে বাংলাদেশে এইরকম গাড়ি তৈরি করার একটু সহযোগিতা করেন আপনারা ইঞ্জিল দিয়ে। যেহেতু আমরা ইঞ্জিল তৈরি করার সমর্থ নেই, কারণ ইন্ডিয়া পারে না, চায়না ঠিক মতো পারে না, তো আমাদের তো বিষয় আসি না। তো তখন ওনারা রাজি হলেন, বললেন যে আচ্ছা ঠিক আছে ঢাকায় আসেন, বসে এটা আলাপ করা যাবে। তো আমাকে বললে আমি সাহেব আপনি ঢাকায় আসেন, দেখা দেখি। তো ঢাকা আসার পরে ওনারা পিস্টান মারলো, মানে বাংলাদেশি ওই যে যারা গাড়ি বিক্রেতা ওরা আবার ভেটো দিল যে গাড়ি যদি তৈরি হয় তাহলে আমাদের মার্কেট নষ্ট হয়ে যাবে, এই সে এরকম। তখন আমার জেদ চাপা গেল যে ইঞ্জিল ছাড়া কিভাবে গাড়ি তৈরি করা যায়, আমি গাড়ি তৈরি করবো। তখন আমার মাথার মধ্যে ওটাই। তখন ছোটবেলায় আমরা আব্বা ডায়নামা বানানোর আমাদের শিখাইছে কিভাবে কারেন্ট তৈরি করা যায় এবং সেটাকে আবার ব্যাটারি চার্জ করা যায়, এগুলো নিয়ম কানুনগুলো আমরা জানি। তো এইটা কাজটা তখন আমার ওই খেয়াল পড়ে গেল যে আচ্ছা ঠিক আছে। তখন আমি করলাম কি ওই আপনার ইঞ্জিল ছাড়া ইলেকট্রনিক্স টারবাইন দিয়ে গাড়িটা তৈরি করলাম। একটা ব্যাটারির আপনার ধরেন গাড়ি চলবে, চার্জ হবে। এবং এই যে অদ্ভুত একটি গাড়ি আপনি তৈরি করলেন, এটার সম্পর্কে বিস্তারিত জানবো আমরা। এবং এরপর তো আপনি গাড়ির আরো মডেলও তৈরি করছেন, এখন পর্যন্ত আপনার নতুন আরো কিছু আবিষ্কার আসছে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সংবাদ জেনে আসার পর। দর্শক, সময় হয়েছে মাছরাঙা সংবাদের। আর সংবাদ জানতে আমরা অবশ্যই চলে যাব নিউজ স্টুডিওতে, সেখানে মাছরাঙা সংবাদ নিয়ে আমাদের জন্য অপেক্ষায় সাবরিনা। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমির হোসেন, যিনি একজন যন্ত্রকৌশলী। আমরা চলে যাচ্ছি তার কাছে। যে প্রসঙ্গে আমরা ছিলাম, গাড়ির প্রসঙ্গ এবং গাড়ির মডেল, যেটা নিয়ে অদিতির প্রচুর আগ্রহ, সেটা হচ্ছে যে আপনি দেখলেন যে ইঞ্জিনের কারণে বাংলাদেশে এই ঝামেলাটা হচ্ছে, গাড়ি তারা তৈরি করতে দিবেন আপনি ইঞ্জিন ছাড়াই মোটামুটি। যখন আমি এই গাড়িটা তৈরি করলাম তখন সঙ্গে সঙ্গে টিভিএস কোম্পানির প্রতিনিধিরা আসলেন, এসে বলেছে যে আমরা যৌথভাবে গাড়িগুলো বাজারজাত করব, কিন্তু নামটা হবে ওদের নাম দিয়ে। তখন আমি করলাম যে না, মেড ইন বাংলাদেশ হিসেবে আমি গাড়িটা দেশে নামাবো। এবং আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় আমি এই গাড়িটা স্থান পাই, এটা চিনমতি সম্মেলনে বঙ্গবন্ধু। কত সালে এটা উদ্ভাবন হয়? 2008 সালে। 2008 সালে। আমি একটু স্যার পুঙ্খানুপুঙ্খ জানতে চাই, কি পরিমাণ খরচ হয়েছে এবং কতটা টেকসই? এটা আপনার ধরেন 2, 4, 5, 10 বছরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। বিদেশি গাড়ি যেরকম কাঠামো অবকাঠামো সম্পূর্ণটাই অ্যাকুরেট, কোনো 19 পাবেন না, মজবুত সেই রকম। ওর থেকে মোটামুটি আরো ভালোই হবে আশা করি, আপনারা দেখবেন, গাড়িটা দেখলে বুঝতে পারবেন। এবং ওখানে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় ধরেন চীন, জাপান, আমেরিকা, তাইওয়ান, ভারত, পাকিস্তান সহ অনেকগুলো দেশ, জার্মান, অনেকগুলো দেশেরই স্টল ছিল। ওরা তখন এই গাড়িটা দেখে সঙ্গে সঙ্গে ইন্টারনেটে ওদের দেশে ছবি সহ পাঠানো হয়েছে যে বাংলাদেশ এত আধুনিক প্রযুক্তি, তখন কিন্তু এই প্রযুক্তির গাড়ি কারো ছিল না এবং কেউ তৈরিও করেনি। যে আধুনিক প্রযুক্তির গাড়ি কিভাবে তৈরি করলো, এরা তো অনেক দূর
এগিয়ে গেছে। খরচ কিরকম হয়? আমি খরচ করছি 2.5 লক্ষ টাকা গাড়িটি তৈরি করছি। তো ওরা এই গাড়িটি দেখে তো মানে অন্যরকম বাহবা, এবং সেই দিন আমি আমার দিক দিয়ে আমি গর্ব করি না, দেশের তখন একটা ভাবমূর্তি এমন তৈরি হচ্ছে যে আমাদের দেশ মনে হয় কত উন্নত দেশ আর কি। এই জায়গাতে স্যার আমি একটু আশঙ্কার কথা বলতে চাই। আশঙ্কাটা হচ্ছে এরকম, অনেক সময় দেখা যায় আমরা আবিষ্কার করেছি কিন্তু পেটেন্ট না থাকার কারণে, এবং হয়তো বা দেখা গেল যে অন্য কোনো দেশ আপনার পরে আবিষ্কার করেছে, করে তারাই সারা বিশ্বে জানালো যেটা তাদেরই আবিষ্কার। এরকম পেটেন্ট কি করা হচ্ছে? আপনি যেসব এটা আপনি ঠিক কথা বলেছেন। আমি যখন বললাম শিল্প মন্ত্রণালয়ে গেছি, বিভিন্ন মন্ত্রণালয়ে গেছি, তো ওরা বলেছে যে এটা তো একটা আইন সংশোধন করতে হবে, বাংলাদেশে যে গাড়ি তৈরি এটা তো ভাবা যায় না। তারপরে আপনি করছেন এবং আমাদের টেবিলে আসছেন, তো এটা তো আমরা কিছু করতে পারবো না, আগে আপনার এটা মন্ত্রণালয় থেকে এটা করতে হবে, আইন সংশোধন করতে হবে। তখন আমি শিল্প মন্ত্রণালয়ে তখন দিলীপ বড়ুয়া স্যার ছিলেন, তখন বললাম, তো উনি খুব করছে। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে এটা এভাবে হবে না, এবং সরকার প্রধানেরই এটা দায়িত্ব এবং কর্তব্য। তা আমি এই দেখি সময় তখন আমার অনেক ছিল যে এইগুলো আমি তাহলে করব কখন। তখন আমি ওই চ্যাপ্টারটা বন্ধ করে তুই, আমার তো কৃষি সাইডটাই বড় আর কি, তো মূলত তো এখন এই ইয়েগুলো আমার পক্ষে সম্ভব না, মানে আসে দীর্ঘদিন পড়ে থাকা এবং যাওয়া লগইন করা, এটা মূলত আমার পক্ষে হবে না। তখন আমি ওটা দেখি পরে করা যাবে। রাইট রাইট। তখন কিছু কিছু কৃষি যন্ত্রপাতি যেগুলো আমি এখন যেটা কৃষকের হাতে পৌঁছে গেছে আধুনিক, যেমন পাম অয়েল কর্ন, এই যে মেশিনগুলো দ্রুত গতিতে, সেগুলো তৈরি হাত দিলাম। এবং এই গাড়িকে আরো আধুনিক করার পর্যায়ে যখন করলাম, বুয়েটে কিংবা বিভিন্ন যোগাযোগ করলাম, ওরা তখন ওই চায় যে আপনার পুরো আমার কাছে জমা দেন। আমি তখন চিন্তা করলাম যে এটা দেওয়া মানে ওটা চলে যাবে অন্যান্য উন্নত দেশের কাছে, এবং সেটা ওরা ফুসকে লুপে নেয়, গাড়িটা তৈরি করবে। তো আমারটা কিন্তু ইঞ্জিন ছাড়া শুধু ইলেকট্রনিক্স টারবাইন দিয়ে এটা হবে, এবং এটা একটা এখন পর্যন্ত কোনো দেশে এই জিনিসটা তৈরি করতে পারেনি। এই যে কথাগুলো আমরা বলছিলাম, আমাদের প্রচন্ড আগ্রহ তৈরি হয়েছে এই জিনিসগুলো দেখার জন্য। তো আমরা আমাদের দর্শকদের একটা ছোট্ট কোলাজ দেখাতে চাই, করেছেন তার কিছু ছবি আমাদের কাছে আছে। আমরা দর্শক সবাই মিলে এখন এই ছবিগুলো একটু দেখব। বাহ, অসাধারণ। সবই তৈরি হচ্ছে, শুধুমাত্র পেট্রোনাইজ দরকার, এবং পেট্রোনাইজেশন হলে এই জিনিসগুলো আরো অনেক দূর জায়গাতে যেতে পারবে। আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে এমন গাড়ির চিন্তা ভাবনা করছি যেটা রাস্তায় চলবে এবং আকাশে উড়বে। আমরা এরকম কথাবার্তা পেপার পত্রিকায় পড়ে থাকি, এবং তার একটা বিশেষ কলাম থাকে, বিশ্বাস করুন আর নাই করুন, তারপরে এই কথাগুলো লেখা হয়। এবং এটা সত্য যে তার কিছুদিন পরে হয়তো ওই জিনিসটা বিশ্বাসযোগ্য হয়ে যায়, কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলো তৈরি হচ্ছে, এটা বিশ্বাস করতে অনেক কষ্ট। কি হচ্ছে আসলে, কি চিন্তা ভাবনা করছেন গাড়ি নিয়ে? আসলে গাড়ি শুধু না, এটা অনেক আধুনিক প্রযুক্তি আছে যেটা তৈরি করা সম্ভব আমাদের দেশীয়ভাবে। আমি মনে করি যে ধরেন বাংলাদেশে যেগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, এখান থেকে নবীন প্রকৌশল ইঞ্জিনিয়ার 24 জন, এবং বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন পদার্থ, ইলেকট্রিক্যাল, এবং আপনার ধরেন কম্পিউটার, এবং জিওলজিস্ট, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার প্রফেসর দিয়ে একটা গবেষণাগার তৈরি করা।
যেটা বাংলাদেশ সরকারের আন্ডারে চলবে। এবং এই গবেষণাগারে যদি করা যায় তাহলে আমি তো মনে করি বাংলাদেশে এই আন্তর্জাতিক মহাকাশে স্টেশনে বাংলাদেশের যান সংযোগ হবে এবং বাংলাদেশের লাল সবুজ পতাকা চাঁদের মাটিতে উঠবে, এর মধ্যে কোনো নিশ্চয়ই। এবং আমরা যে কাজগুলো করি এটা কিন্তু বাংলাদেশ, আপনি মনে করেন না যে এটা অসম্ভব ব্যাপার। বিদেশিরা যারা করছে এরা কিন্তু মূলত মানুষই করেছে এবং আমাদের যে জ্ঞান গরিমা আছে আমরা ওরা যে টাকা দিয়ে তৈরি করবে আমরা তার থেকে অনেক কম দিয়ে করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। এবং এটা এই জন্য আমি বলেছি, হয়তো বলেন যে উচ্চ আকাঙ্ক্ষা না, আল্লাহ পাক মহাশূন্যে ধূমকেতু এবং গ্রহ পুঞ্জর মধ্যে মেটালিক অ্যাস্টেট আছে, এখানে অনেক স্বর্ণের মতো ধাতু পদার্থ রিজার্ভ আছে। এখানে যদি আমরা এটা আহরণ করতে পারি, নিয়ে আসলাম এবং প্রেস যান থেকে ছোট ছোট আমরা তৈরি করলাম, যেটা খুব সামান্য ইয়েতে তৈরি করা সম্ভব, তৈরি করে সেটা আমরা যদি আহরণ করতে পারি তো হীরার মতো পদার্থ আছে ওখানে। এবং যারা বিশ্বের অন্যান্য দেশেরা অলরেডি শুরু করে দিয়েছে, যেমন ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, জার্মান, রাশিয়া, আমেরিকা, চীন, এরা কিন্তু কারাকারি শুরু করছে ওখানে। তো আমরাও ওখানে চেষ্টা করে নিয়ে আসতে পারি। এবং আর একটা বিষয় যে আমরা এই গবেষণাগার থেকে আমরা সামুদ্রিক যে আগাছাগুলো আছে প্রবাল, এটা একটা বিশাল খাদ্য আমরা এখান থেকে আহরণ করতে পারি, যেটা বাংলাদেশে প্রায় 40% খাদ্য এখান থেকে নিরাময় করা সম্ভব। অদ্ভুত। একটা বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, হয়তো অনেকেই পড়েছে, হয়তো অদ্বিতীয় পড়েছে, জুল ভার্নের রচনা সমগ্রে পড়েছিলাম। জুল ভার্ন যখন সায়েন্স ফিকশনে ডুবোজাহাজের কথা বলছে তখন পৃথিবীতে ডুবোজাহাজ আবিষ্কার হয়নি, জুল ভার্ন তার কল্পনায় দেখেছিলেন। আপনি যে জায়গাটায় বাংলাদেশকে চিন্তা করছেন সেখান থেকে হয়তো আমরা অনেক দূরে আছি, তবে মানুষ তার স্বপ্নের সমান বড়। এই যে নীরবে নিভৃতে যে মানুষগুলো কাজ করে যাচ্ছে তারাই একদিন বাংলাদেশকে এত দূর নিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। স্যার, আমরা ঠিক এইখান থেকেই ফিরবো, আড্ডা দিব আরও, একেবারে প্রথম ঘন্টা শেষ ভাগে ফিরে আসতে হবে একটু পরে, তবে ছোট্ট একটা বিরতি আছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরবো। ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। অদিতি এবং কিবরিয়া আপনাদের সাথে রয়েছি, আর আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন যন্ত্র কৌশলী আমির হোসেন। আমরা তাকে যন্ত্রের শিল্পী বা যন্ত্রের জাদুকর আমরা বলে বোধহয় ভালো হয়। এই যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি এবং তারপর গাড়ি নির্মাণ হচ্ছে, এই প্রসঙ্গে আপনি বলছিলেন যে বিদেশি বেশ কিছু কোম্পানি আপনার সাথে একসাথে যৌথভাবে কাজ করতে চাচ্ছে, কারখানা নির্মাণ করতে চাচ্ছে। তো এই সম্পর্কে একটু জানতে চাই যে অংশীদারিত্বের ভিত্তিতে যে অত্যাধুনিক কারখানা নির্মাণ সম্ভব হতো, আমাদের সামর্থ্যের সাথে যেটা কুলাচ্ছে না, ওদের সাথে যদি আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কারখানা নির্মাণ করতে পারতাম তাহলে তো আসলে যে সামর্থ্য এখন আমাদের নেই সেটা হতো। সেই বিষয়ে কি জানানো হয়েছে যথাযথ কর্তৃপক্ষকে? এটা তো সবাই জানে, কর্তৃপক্ষের ম্যাক্সিমাম ইয়াই জানে, কিন্তু বিষয়টা ওই জায়গায় যে আমাদের আইনটা একটু সংশোধন করতে হবে। এটাই হতো মূলত, এটার পাস করতে গেলে, গাড়ি তৈরির অনুমোদন করতে গেলে এই আইনের মধ্যে একটা ইয়া করতে হবে, কিন্তু সেটা আমাদের দেশে এখনো হয় নাই, যে জন্য আমরা মানে পিছিয়ে পড়ে আছি। তো সরকার মহোদয় যদি এটা দৃষ্টি আকর্ষণ করে তাহলে হয়তো খুব সহজেই হয়ে যেতে পারে এটা। আর একটা বিষয় হলো যে বিদেশি যেগুলো কোম্পানি আছে, আমি মোটামুটি 2-3টা কোম্পানির সাথে যোগাযোগ করেছি যে এটা জয়েন্টভাবে করা যায় কিনা বাংলাদেশে। সেটা একটা জার্মান মর্গান কোম্পানি এবং ইংল্যান্ডের একটা কোম্পানি আছে। তো মূলত এটা ওরা যদি আমার সাথে যৌথভাবে হয় তাহলে আমরা এই ধরনের গাড়ি তৈরি করবো এবং আধুনিক গাড়ি তৈরি করবো আর কি। মূলত যেমন ধরেন যানজট হয়ে গেল, গাড়িটা রাস্তায় চলেছে, আবার 200 ফিট ফস করে উপরে চলে যাবে, যা আপনার 150 কিলো বেগে গাড়িটা চলে যাবে, যা আবার যেখানে আপনার অবস্থান নেবে আবার রাস্তায় নামে রাস্তার কাজ করবে। এরকম গাড়িটা ধরেন ফ্রান্সের মিস্টার নেগ্রে,
ইঞ্জিনের ওপর অলরেডি ওরা একটু ইয়ে করছে এবং আমেরিকা একটা প্রকৌশলী অলরেডি উনি করছে, কিন্তু না করছে অলরেডি তৈরি, কিন্তু এটা আপনার ওই এয়ারপোর্টে নামার ব্যবস্থা, কিন্তু আমারটা কিন্তু এয়ারপোর্টে না, যেখানে রাস্তায় জাম হবে ওপরে চলে যাবে। তো এই সাইটটা অলরেডি আমি আপনাকে এর পরবর্তীতে দেখাবো এই মাছরাঙ্গা টিভিতে আমার ওই উদ্ভাবনী, এবং ওই আমি যে মহাকাশ যানটা অলরেডি ডিজাইন হয়ে গেছে, আমার মেয়ে করে 8টা ডিজাইন হচ্ছে, তার মধ্যে একটা আমি পছন্দ করছি, ওটা আমি একটা তৈরি করব মিনি করে, এটা বাংলাদেশ সরকারকে আমি দেখাবো, ঢাকা নিয়ে এসেই দেখাবো, এটা সমস্যা নাই। যে সে দেশের স্বার্থে যদি ওটা যদি আমরা করতে পারি তো আমরা কোনো ব্যাপার না, বিশ্বরা যা করে আমরাও তাই করব, কোনো ব্যাপার না। এবং ওখানে যে আমরা প্রাকৃতিক সম্পদ নিতে পারি, তাহলে আমাদের আশা করি অন্য কোনো দেশের কাছে হাত পাততে হবে না। রাইট, অবিশ্বাস্য হলেও এই জিনিসগুলো সত্যি হোক, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এই যে আবিষ্কারগুলো আপনারা করেন, যখন আপনারা আবিষ্কারগুলো নিয়ে মানুষের সামনে আসেন বিশেষ বিভিন্ন মেলাতে, তখন সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন হয়? সাধারণ মানুষ তো বলে যে এইরকম জিনিস বাংলাদেশে এটা তো ভাবাই যায় না, আমরা ডাল ভাত একবেলা দুই বেলা না খেয়ে থাকি, তার মধ্যে আবার এরকম কাজগুলো এই লোকগুলোকে তো অবশ্যই সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। যেমন ধরেন আমি অসুস্থ, আমি ধরেন এই 47 বছর বয়স, আমি সম্পূর্ণটাই এই কৃষির মধ্যে দেশের স্বার্থে দেশের কাজের মধ্যে ব্যবহার করছি। ধরেন সকাল 8টায় নামি এবং রাত 8টায় উঠে যাই, মাঝখানে নামাজের সময় কিছু অংশ খাওয়া এবং নামাজটা করি, বাকি সময়টা আমি কিন্তু ওই গবেষণার মধ্যেই থাকি যে এটার পর এটা তৈরি করলে কৃষকের জন্য ভালো হবে এবং আমার দেশের জন্য ভালো হবে, এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করি। তো এরই মধ্যে আমার ধরেন এই যে সমস্যা আছে, শারীরিকভাবে কিছু অসুস্থ সমস্যা হয়ে গেছি, তো আমরা একজন প্রযুক্তিবিদ, ধরেন 9 মাস যুদ্ধ করে মুক্তিযুদ্ধ স্বাধীন করে দিয়ে গেছে, কিন্তু আমরা প্রযুক্তিবিদ, আমরা তাকে হাতে নিয়ে ধরেন অর্থনৈতিক বলেন, কৃষি বলেন, এগুলো দিয়ে আমরা দেশকে স্বাবলম্বী করেছি। বিভিন্ন যন্ত্র তৈরি করে কৃষকের মাঝে সেটা প্রমাণ কৃষকই দেয়। তো এই জিনিসগুলো তো যারা করছে তাদের উপর নজর রাখা উচিত দেশের সরকার প্রধানদের। তো আমি দাবি করব যে সরকার যদি আমাদের মতো প্রযুক্তিবিদদের স্বাস্থ্য বিষয়ে, চিকিৎসা বিষয়ে যদি নজর রাখে। আর একটা বিষয় যে দেখেন, আমি বিভিন্ন যে কৃষি মন্ত্রণালয় যে কাজগুলো, সেটা কিন্তু আমি অনেক করি, যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, তারপরে আমি দেশের সাথে এই কাজগুলো করি। যেমন ধরেন পঞ্চগড় যেতে হয়, সিলেট যেতে হয়, বান্দরবন, যশোর, খুলনা, কিন্তু এটার যে একটা যোগাযোগ ব্যবস্থা, এই ব্যবস্থায় আমি মনে করি যে সরকার যদি আমাকে গাড়ি দিয়ে একটু সহযোগিতা করে, তাহলে আমার এটা তো আমার জন্য আমি কিছু চাইনি কিংবা চাচ্ছি না, এটা যদি হতো তো আমাকে ধরেন সুইজারল্যান্ড থেকে, ইটালি থেকে বিভিন্ন অফার আসছে, মালয়েশিয়া থেকে এখন আসছে সেই রকমভাবে, কিন্তু আমি দেশ ছেড়ে, কারণ আমার বাপ দাদার ঐতিহ্য আমি এটা নষ্ট করি, আমার জীবনটা এখানে শেষ হয়ে যাবে, তাও আমি বাইরে যাব না। তো এখন ধরেন এই জিনিসটা যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি এই কাজগুলো আরো ভালো মতো করতে পারবো। 3, আমার যে ধরেন যে মেয়েটাকে আমি বোটানির ওপর কোর্স একদম পড়া শেষ, এখন পিএইচডির জন্য বিদেশে পাঠানোর চিন্তা ভাবনা আছে, যে ও যদি ওটাতে আসে, আমি তো ধরেন আমার জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার মেয়েটা আবার আমার বাকি জীবনটা যাতে দেশের জন্য কিছু করে যেতে পারে, যে জন্য আমি ওকে কৃষির মধ্যে একটা ভালো পজিশনে নিয়ে গেছি, যে সরকার যদি সেটা আবার দায়িত্ব সহকারে তাকে একটা সাপোর্ট দেয়, প্ল্যাটফর্ম দেয়, তাতে মনে হয় যে অন্যান্য যে কৃষিবিদ আছে তার থেকে ও ভিন্ন ধরনের ব্যতিক্রম ধরনের কাজ করে দেশের জন্য সফল বয়ে আনবে। এই যে আপনার বাবার হাত ধরে আপনি শিখলেন এবং আপনি আপনার মেয়ের কথা বলছেন, তো আপনার সন্তানদের সম্পর্কে জানি, আপনার সম্ভবত 3 মেয়ে। 3 মেয়ে কি আপনাকে সাহায্য করেন? ছোট মেয়ে তো ওই আমার গবেষণাগারে আমার সাথে সব সময় থাকে, আমি ধরেন একটা কার্বন কপি তৈরি করে দিতে চাই আর কি, যাতে আমার অ্যাবসেন্টে ও আবার এই জিনিসটা দেশের জন্য
সফল বয়ে আনতে এই যে বললেন পারবে। যে 2 শতকের উপরে আপনাদের লেদ কারখানাটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই 1940 সালের দিকে। সালে, জি। এখনো কি 2 শতকের উপরে না, আছে? এখন আমি নিজস্বভাবে 2.5 বিঘা জমি কিনছি, ওটার উপর গাড়ি এবং কৃষি যন্ত্রপাতি অনেকগুলো তৈরি করতে হয়, যেটা আপনার সারা দেশে ইয়া হয়। তো এই জন্যে আমার জায়গার দরকার। তো এগুলো অনেক ঘটনায় আছে। যাই হোক, তো নিজস্বভাবেই সেই জায়গাটা আমি খরিদ করি, করার পরে ওখানে আমি এটা কি মূলত বগুড়াতেই? বগুড়াতেই। কোথায় সদরে। এটা? এটা আপনার ধরমপুর এলাকায়। আর নামটা কি কারখানাটা? রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এটা 1940 সালে আব্বার দেওয়া নাম, ওটাই আমি ওটাই আপনি ব্যবহার করেছি। প্রসারিত করেছেন, হ্যাঁ, ওই জিনিসটি বড় প্রসারিত করেছি। করেছেন। বাহ, চমৎকার। এই যে অনেক অপ্রাপ্তির বিষয় আছে, আসলে আছেই তো আমাদের। অনেকেই হয়তো নিজের নিজের জায়গা থেকে নিভৃতে থেকে অনেক ভালো ভালো কাজ করছেন, দেশের জন্য অনেক বড় কাজ করছেন, কিন্তু সেইভাবে পৃষ্ঠপোষকতা পাচ্ছেন না। তারপরেও নিজ আগ্রহে এবং দেশের প্রতি ভালোবাসা থেকে সবাই কাজ করে যাচ্ছেন। এরকম আপনি যেমন প্রযুক্তির ক্ষেত্রে করছেন, এরকম বিভিন্ন ক্ষেত্রে মানুষ কাজ করছেন। তারপরেও কিছু প্রাপ্তি তো জীবনে আছে, কিছু সম্মাননা। আপনি তো দেশ বিদেশ থেকে অনেক প্রশংসা পেয়েছেন, পুরস্কার, পদক, সম্মাননা পেয়েছেন, সেগুলো সম্পর্কে একটু শুনি। সেটা ইউরোপ ইউনিয়নের টিম আসছিলেন, তারপরে আপনার চায়না টিম আসছে, জার্মান আমেরিকার টিম আসছে। ওরা প্রতি বছরই বাংলাদেশ সার্ভে করে যে বাংলাদেশে কে কি তৈরি করে কিংবা কি হচ্ছে। তো মূলত আমার কাছে সবাই যায়, যা দেখে এখন আধুনিক যন্ত্রপাতি কি তৈরি হচ্ছে, তখন ওরা ওগুলো দেখে ওরা মাঝে মাঝে আমাকে ডিস্টার্ব করে, প্রস্তাব দেয় যে আপনার চলে আসেন, আমাদের দেশে চলে আসেন, ফ্যামিলি সহ আপনাকে পুরো সাপোর্ট আমরা দিব, কি চান আপনি আমাদের দেশে এই জিনিসগুলো তৈরি করেন, কি ভালো মন্দ। তো আমি তখন হাসি আর কোথায় এই দেশে থাকে আপনার কিচ্ছু হবে না, এইভাবে আপনি শেষ হয়ে যাবেন, কি ভালো মন্দ। আমি তাও আমার যে একটা টান, বাপদাদার ঐতিহ্য সেই সময়ের, তো এটা মানে নাড়া দেয়। এটাই দেশপ্রেম এবং এটাই থাকা উচিত। একটু জানি স্যার যে ভবিষ্যতে কি প্ল্যান আছে, কি ধরনের যন্ত্র নিয়ে এই মুহূর্তে কাজ করছেন আপনার লেদ কারখানাতে? এখন বিষয়টা হচ্ছে যারা প্রযুক্তিবিদ তাদের কোনো ভবিষ্যৎ নাই, যেটা যখন সামনে চিন্তা ভাবনা সেটাই করে যায়। এবং আগামীতে ধরেন 50 বছর আগের কথা বলি, তখন কিন্তু খাদ্যের সংকট প্রচুর হবে সারা পৃথিবী সহ। তো আমি সেই জন্য চিন্তা করলাম যে সরকার মহোদয় যদি এরকম একটা প্ল্যান প্রোগ্রাম করে, যে গবেষণাগার যেটা বললাম যে প্রতিটা উন্নত দেশে আছে, তো এইরকম যদি করা যায় তাহলে সামুদ্রিক যে খাদ্যগুলো আছে আমাদের অঢেল খাদ্য, এটা কোনো দেশে নেই। আমাদের তো প্রাকৃতিক সম্পদ বিশাল আল্লাপাক দিয়ে রাখছে, কিন্তু সেটাকে আমরা যদি ব্যবহার করি আমাদের অন্য কোনো দেশের হাতে হাত পাততে হবে না। আমরাই তখন ধরেন মালয়েশিয়া থেকে অনেক দূর, চীনের থেকে অনেক দূর, কারণ আমাদের যে যুবক শ্রেণী ভাইরা আছে, শিক্ষিত যুবক শ্রেণী, এদেরকে যদি আমরা কাজে লাগাই, দেখেন আজকে চীন সারা পৃথিবীর মধ্যে ধনী দেশ হয়ে গেছে। ওদের যে সংখ্যা, তাতে ওরা নিজেরাই নিজেদের কাজে ব্যবহার করে, তারা বাইরে কোনো ইয়া করে না, সাপোর্ট। এটা যদি আমরাও করতে পারি, কারণ আমাদের সাহসিকতা আছে, সব আছে, কোনোটাতে কমতি নাই, কিন্তু সেটাকে ব্যবহার করতে হবে। আমাদের জনসংখ্যা বেশি ঠিক আছে, কিন্তু আমরা যদি এইভাবে আমাদের এই প্রযুক্তিগুলো দিয়ে তাদেরকে ব্যবহার করি, হাজার হাজার কোটি টাকা এখান থেকে উপার্জন করা সম্ভব, যেটা আপনি বহির্বিশ্বের অবাক হয়ে যাবে। এবং আমাদের কোনো দিক দিয়ে ধরেন জ্ঞান গরিমা আমরা যারা আছি, এরাও যদি আমরা যদি ঠিক মতো বিভিন্ন সেক্টরে কাজ করি, তো সরকারের এত টেনশন করা লাগবে না। সরকার করবে বহির্বিশ্বের সাথে যোগাযোগ এসে, কিন্তু আমরা প্রযুক্তিবিদ যারা, আমরা এগুলো কাজ করব দেশের জন্য। আভ্যন্তরীণ যেগুলো সমস্যাগুলো, কৃষি বলেন, শিল্প বলেন, যেটাই বলেন, সেটা আমরা সাপোর্ট দেবো, আমরা সেগুলো পূরণ করব। এটা সরকারের টেনশন নাই, মন্ত্রীরা টেনশন থাকবে না, আমরাই যথেষ্ট। কিন্তু সেটাই, মন্ত্রী শুধু আপনাদেরকে নিয়ে টেনশন করলেই হবে, আপনারা যাতে কাজটা ঠিকমতো করতে পারেন, আপনাদের কাজ যেন আপনাদের হাতে থাকে, সেই সুযোগটা তৈরি করে দিতে হবে। আপনি বলছেন যে ভবিষ্যৎ পরিকল্পনা কিছু নেই, এই মুহূর্তে কাজ করছেন কি সেই উড়ন্ত গাড়ি নিয়ে? এই মাত্র না, এই সময়ে দুটা কাজই আমি করেছি। একটা মহাশূন্য যান, এটা আমি ওই যে বললাম যে এটার অলরেডি ডিজাইন হয়ে গেছে, নকশা হয়ে গেছে আর কি, উড়ন্ত গাড়িরও নকশা করছি আর কি। এই কাজগুলো নিশ্চয়ই সফলতার মুখ দেখবে এবং আমরা হ্যাঁ, চমকে যাব। এটা তো শুনেন, এটা আমি এইরকম জেদ করে করেছি যে আমার জেদ যেটা সেটা আমি করি। এটা বই বিশ্বে যদি আমি মনে করি যে এটা 20, 40, 50 কোটি টাকা দাম নেব,
এটার গ্রাহকও আছে ওই বিষয়ে নেওয়ার। এটা আমি হয়তো বিক্রি করে দেশের ফান্ডে টাকা দিয়ে দিলাম, কিছু আমার কাছে অনেক ধন্যবাদ স্যার, এই স্বপ্নগুলো পূরণ হোক আমরা সেই আশাই করি। আপনি আমাদেরকে সময় দিলেন সেজন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। দর্শক, এই ছিল রাঙা সকালের প্রথম ঘন্টা। একটা কথা আছে, আকাশ কুসুম কল্পনা, কিন্তু কল্পনার এরিয়াটা তার চেয়েও অনেক অনেক বড়। মানুষ কল্পনা করে বলেই মানুষ সে পর্যন্ত যেতে পারে। আমরা শুভকামনা জানাবো আমাদের প্রথম অতিথি আমির হোসেনের জন্য। আমরা দ্বিতীয় ঘন্টা শুরু করবো একটু পরেই, তবে তার আগে মাছরাঙা সংবাদ এবং তারপর ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিও রয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে, সেখানে অপেক্ষা করছে সাবরিনা। বন্ধুরা, আপনারা এখন দেখছেন রানী ভিক্টোরিয়া যে গাড়িটিতে চড়ে বেড়াতেন সেই গাড়িটির অবিকল ফটোকপি। বগুড়ার গুণী সন্তান আমির হোসেন নিজ হাতে তৈরি করেছেন এই গাড়িটি। শুধু গাড়ি না, তিনি আধুনিক কৃষি উপকরণ, সার তৈরির মেশিন, ইট তৈরি ও ভাঙার মেশিন, চিকন সেমাইয়ের মেশিন সহ অনেক কিছু আমাদেরকে উপহার দিয়েছেন। বর্তমানে তিনি হাওয়া থেকে বিদ্যুৎ তৈরির প্রায় দোরগোড়ায় আছেন। তো এই গাড়ির পিছে ছুটেই লিখে নিন। আমির হোসেন একজন রুচিবান শৌখিন মানুষ। ইতিহাস আর ঐতিহ্যের দিকে তার দারুণ ঝোঁক। তিনি রানী ভিক্টোরিয়ার গাড়ির ছবি দেখে এই গাড়িটি তৈরি করেছেন। এই গাড়ি ডিজেল চালিত, ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলতে পারে। এই গাড়িটির মডেল রানী ভিক্টোরিয়া মডেল। রানী যখন এখন তো কাজে বেরোতেন, তখন এই মডেলের গাড়ি সে চড়ে বেরোতেন। এই গাড়িটির 1860 সালের মডেল। তখনকার গাড়ির মডেল কীরকম ছিল এখনকার প্রজন্ম বাচ্চারা সেটা জানতো না কিংবা দেখেও নাই। এই জন্য আমি মডেলের গাড়িটি আমাদের দেশীয় প্রযুক্তি দিয়ে উদ্ভাবন করেছি। আমির হোসেনের সর্বশেষ আবিষ্কার ইঞ্জিন ও জ্বালানিবিহীন গাড়ি। এক অদ্ভুত গাড়ি, তেল ছাড়াই চলছে দিব্যি। ভাবতে অবাক লাগে, একেবারে নিখরচায় ঘুরছে গাড়ির চাকা। ইঞ্জিনের পরিবর্তে কয়েকটি ব্যাটারিতেই গাড়িটি একটানা 8 ঘন্টা চলতে পারে, ঘন্টায় 80 কিলোমিটার গতিতে। পরিবেশ বান্ধব এই গাড়িটি নিয়ে আমির হোসেনের স্বপ্ন অনেক। এর পেছনে মজার একটি কারণও অবশ্য আছে। 50 সুদর্শন শ্বশ্রুমণ্ডিত চেহারার আমির হোসেন মাঝে মধ্যেই অদ্ভুত দর্শন দুটি গাড়ি নিয়ে বগুড়া শহরে ঘুরতে বেরিয়ে পড়েন। প্রথম দর্শনে যে কারো গাড়ি দুটোর প্রতি চোখ আটকে যাবে। দেখতে ঝকঝকে নতুন হলেও গাড়ি দুটির বাহ্যিক কাঠামো অনেক পুরনো। একটি সেই ভিক্টোরিয়া যুগের ভিক্টোরিয়া মডেল এবং অন্যটি হিটলার যুগের হিটলার মডেলের গাড়ির মতো। মজার বিষয় হচ্ছে, গাড়ি দুটি আমির হোসেন কেনেননি। তাহলে সংগ্রহ করেছেন? না, তাও নয়। আমির হোসেন নিজ হাতে গাড়ি দুটি তৈরি করেছেন। বন্ধুরা, আপনারা এখন দেখছেন রানী ভিক্টোরিয়া যে গাড়িটিতে চড়ে বেড়াতেন সেই গাড়িটির অবিকল ফটোকপি। বগুড়ার গুণী সন্তান আমির হোসেন নিজ হাতে তৈরি করেছেন এই গাড়িটি। শুধু গাড়ি না, তিনি আধুনিক কৃষি উপকরণ, সার তৈরির মেশিন, ইট তৈরি ও ভাঙার মেশিন, চিকন সেমাইয়ের মেশিন সহ অনেক কিছু আমাদেরকে উপহার দিয়েছেন। বর্তমানে তিনি হাওয়া থেকে বিদ্যুৎ তৈরির প্রায় দোরগোড়ায় আছেন। তো এই গাড়ির পিছে ছুটেই লিখে নিন। আমির হোসেন একজন রুচিবান শৌখিন মানুষ। ইতিহাস আর ঐতিহ্যের দিকে তার দারুণ ঝোঁক। তিনি রানী ভিক্টোরিয়ার গাড়ির ছবি দেখে এই গাড়িটি তৈরি করেছেন। এই গাড়ি ডিজেল চালিত, ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলতে পারে। এই গাড়িটির মডেল রানী ভিক্টোরিয়া মডেল। রানী যখন এখন তো কাজে বেরোতেন, তখন এই মডেলের গাড়ি সে চড়ে বেরোতেন। এই গাড়িটির 1860 সালের মডেল। তখনকার গাড়ির মডেল কীরকম ছিল এখনকার প্রজন্ম বাচ্চারা সেটা জানতো না কিংবা দেখেও নাই। এই জন্য আমি মডেলের গাড়িটি আমাদের দেশীয় প্রযুক্তি দিয়ে উদ্ভাবন করেছি। আমির হোসেনের সর্বশেষ আবিষ্কার ইঞ্জিন ও জ্বালানিবিহীন গাড়ি। এক অদ্ভুত গাড়ি, তেল ছাড়াই চলছে দিব্যি। ভাবতে অবাক লাগে, একেবারে নিখরচায় ঘুরছে গাড়ির চাকা। ইঞ্জিনের পরিবর্তে কয়েকটি ব্যাটারিতেই গাড়িটি একটানা 8 ঘন্টা চলতে পারে, ঘন্টায় 80 কিলোমিটার গতিতে।
পরিবেশ বান্ধব এই গাড়িটি নিয়ে আমির হোসেনের স্বপ্ন অনেক। এর পেছনে মজার একটি কারণও অবশ্য আছে। 50 সুদর্শন শ্বশ্রমণ্ডিত চেহারার আমির হোসেন মাঝে মধ্যেই অদ্ভুত দর্শন দুটি গাড়ি নিয়ে বগুড়া শহরে ঘুরতে বেরিয়ে পড়েন। প্রথম দর্শনে যে কারো গাড়ি দুটোর প্রতি চোখ আটকে যাবে। দেখতে ঝকঝকে নতুন হলেও গাড়ি দুটির বাহ্যিক কাঠামো অনেক পুরনো। একটি সেই ভিক্টোরিয়া যুগের ভিক্টোরিয়া মডেল এবং অন্যটি হিটলার যুগের হিটলার মডেলের গাড়ির মতো। মজার বিষয় হচ্ছে গাড়ি দুটি আমির হোসেন কেনেননি। জমির ধান পাকলেই শঙ্কিত হয়ে পড়ে কৃষক। দিন মজুরের সংকট, খরচে অনেক, নাভিশ্বাস অবস্থা। সেদিন আর থাকছে না। বগুড়ার আমির হোসেন উদ্ভাবন করেছেন ধান কাটা মেশিন। তিনি এর নাম দিয়েছেন কাঁচিকল। বগুড়ার প্রতিনিধি জুলফিকার রৌফের রিপোর্ট দেখুন। মাত্র 1 লিটার পেট্রোলে 1 থেকে 1.5 বিঘা জমির ফসল কাটা যাবে 1 ঘন্টার মধ্যে। সময়ের পাশাপাশি সাশ্রয় হবে অর্থের। সচরাচর 1 বিঘা জমির ধান কাটতে কমপক্ষে 3 জন মজুরের সময় লাগে একদিন, আর খরচ পড়ে 1000 খানেক টাকা। সেখানে মাত্র 80 থেকে 90 টাকার জ্বালানিতে একজন শ্রমিকই কাটতে পারেন 1.5 বিঘা জমির ধান। বগুড়ার আমির হোসেনের উদ্ভাবিত ধান কাটার মেশিনটি তাই এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় কৃষকের মাঝে। যেভাবে কৃষকের খরচা লাগে যায় তার সাথে বহুলাংশে কম খরচা আমরা এটা ধানের কাটা কাম শেষ করতে পারবো। এটা আমাদের গৃহস্থর জন্য অনেক উন্নত হবে। মূল্যর দিক দিয়ে যদি আমরা তুলনা করি, মোটামুটি এটা সাশ্রয়ী। 3 থেকে 4টা কৃষক শ্রমিক লাগে, তাতে খরচ হয় হচ্ছে 1200 থেকে 1300 টাকা। নতুন মেশিনটা আবিষ্কার করছে 1 ঘন্টার মধ্যে তার 1.5 বিঘা জমি সে কাটতে পারে। নিজের প্রচেষ্টায় 10,000 টাকা খরচে মেশিনটি তৈরি করেছেন আমির হোসেন, যার নাম দিয়েছেন কাঁচিকল। জ্বালানি তেল নয়, সোলার সিস্টেমে মেশিনটি চালানো যায় কিনা সে চেষ্টাই এখন আমির হোসেনের। আমি এই ধান কাটা যন্ত্রটা আবিষ্কার করি। আমার এই যন্ত্রটা আমি আশা রাখি যে এশিয়া মহাদেশের মধ্যে আমারটাই প্রথম, এবং এই সহজলভ্য সরকার সহযোগিতা করে, তাহলে এই মেশিনটা আমি 5 থেকে 6,000 টাকার মধ্যে কৃষকের হাতে পৌঁছে দিতে পারবো। এটা আপনার সৌর বিদ্যুতের প্ল্যানে আমি চালাচ্ছি, যাতে একটা ফসল যাতে খরচ না হয়, সৌরশক্তি দিয়ে এই যন্ত্রটা চলবে। এর আগে ধান মারাই, ইট তৈরি, ইট ভাঙা, সেমাই তৈরি সহ বেশ কয়েকটি মেশিন উদ্ভাবন করেছেন আমির হোসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ার ফাউন্ডি পল্লীতে এবার উদ্বোধন করা হয়েছে নতুন কৃষি যন্ত্র হালকা কলের কাঁচি। ধান কাটার ওই স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করে কৃষক অর্থ সাশ্রয় করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের বগুড়া প্রতিনিধি রৌফ জালালের রিপোর্ট। সম্পূর্ণ দেশি প্রযুক্তি ব্যবহার করে প্রকৌশলী আমির হোসেন তৈরি করেছেন হালকা কলের কাঁচি। 2 ঘন্টায় 1 একর জমির ধান, গম বা ভুট্টো কাটছে মেশিনটি। এই জন্য খরচ হবে মাত্র 2 লিটার পেট্রোল। বাংলাদেশে এই ধান কাটানোর যে বিড়ম্বনা, এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমি এই যন্ত্রটি আবিষ্কার করছি। এক ধরনের তার শরীরের সঙ্গে এটা বহনযোগ্য, খুব সাশ্রয় এবং সময় অপচয় থেকে লাঘব করবে। কাশি টানতে টানতে হাত ফসা পড়ে যায়, কষ্ট হয়। এই মেশিন নিয়ে আমাদের সুবিধা হয়েছে কি জানো, 12 বিঘা জমি কাটা হয়। উদ্বোধক বলেছেন
ধান গাছ হেলানো বা মাটিতে পড়ে থাকলেও তা সহজেই কাটা যাবে এই কাঠি দিয়ে। অনেক লোকই সময় মতো ধান কাটতে পারে না বলে রবি ফসল তাড়াতাড়ি আবাদ করতে পারে না। সেক্ষেত্রে এই মেশিনটা একটা যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। যদি এই মেশিনটাকে আরো ডেভেলপ করে চাষিদের কাছে দেওয়া যায় তাহলে অন্তত ধান কাটার জন্য যে শ্রমিক দরকার হয় সে শ্রমিক অনেকাংশেই কম লাগবে এবং সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ধান কেটে তারা রবি ফসলে যেতে পারবে। বুড়ো মৌসুমে একসাথে হাজার হাজার একর জমি ধান পেকে যায়। শ্রমিক অভাবে কৃষক ধান কাটতে পারে না। এগিয়ে আসে দুর্যোগের সংখ্যাও। হালকা কলের কাঠি ব্যবহার করে কৃষকদেরকে এমন সংকট থেকেও বাঁচাবে বলে আশা সংশ্লিষ্টদের। বগুড়া থেকে